হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কটা টিজার ট্রেলার নিয়ে কথা বলবো। সব থেকে প্রথমে আমরা কথা বলছি লহ গৌরাঙ্গের নামের টিজার নিয়ে, যেটা কালকে মুক্তি পেয়েছে। এছাড়া কান্থা বলে যে আপকামিং তামিল ফিল্মটা আসছে, যেটাতে দুলকা সালমান রয়েছে, রানা ডাগুবাটি রয়েছে, ভাগ্যশ্রী বোরসে রয়েছে, সামুথেরাকানি রয়েছে, সেটা আজকে রিলিজ করে গেছে একটু আগে। তো সেটা নিয়ে কথা বলবো। এবং এছাড়া দিল্লি ক্রাইম সিজন 3 ট্রেলারও বেরিয়ে গেছে, তো সেটা নিয়েও কথা বলবো। তো লেট স্টার্ট। সব থেকে প্রথমে লহ গৌরাঙ্গের নামের টিজার নিয়ে যদি কথা বলি, টিজারটা দেখে সৃজিত মুখার্জির আগের দুটো কাজের কথা মনে পড়ছে। প্রথম হচ্ছে গুমনামি, আর সেকেন্ড হচ্ছে জাতিস্বর। জাতিস্বর ডেফিনেটলি প্রিডমিনেটলি জাতিস্বর। এবং গুমনামির কথা মনে পড়ছে কেন বলছি, কারণ গুমনামি যে অনির্বাণ ভট্টাচার্য যে ক্যারেক্টারটা ছিল, সে প্রথমে নেতাজির ব্যাপারে কিছুই জানতো না, নেতাজিকে খুব একটা পছন্দ করতো না। যত রিসার্চ করছে, যত জানতে পারছে, যত বই পড়ছে, সে তার ফ্যান হয়ে যাচ্ছে এবং সে রহস্যটা উন্মোচন করতে চাইছে। তো সেমভাবে এখানে ঈশা সাহাকে আমরা দেখতে পাচ্ছি, সে একজন ফিল্ম মেকার, যে হয়তো ইনস্টিটিউট থেকে পাস আউট করেছে। এবার সে গৌরাঙ্গকে নিয়ে জানতে মানে অবসেসিভ হয়ে পড়ছে আর কি। তো সেখান থেকে সে ইনভেস্টিগেট করছে, যতটা বার করবার চেষ্টা করছে, সেই জিনিসপত্রগুলো করছে। তো সেটা আর কি গুমনামির সাথে একটা সিমিলারিটি পেলাম। এবং যেহেতু এখানে চৈতন্যর যে মানে অন্তর্ধান, সেটাকে নিয়ে যেহেতু মাল্টিপল থিওরিজ রয়েছে, অনেক রকমের কথা রয়েছে। কেউ বলে খুন করেছে, কেউ বলে সুইসাইড করেছে, কেউ বলে সমুদ্রে মিলিয়ে গেছিল, কখনো কেউ বলে জগন্নাথ যে মূর্তি আছে তার মধ্যে মিলিয়ে গেছিল। তো এই যে মাল্টিপল থিওরিজ আছে, তো গুমনামির ক্ষেত্রে এই ব্যাপারটা ছিল যে মাল্টিপল থিওরিজ আমরা দেখতে পাচ্ছিলাম, মাল্টিপল। তো সেই ব্যাপারটা এখানে চলে আসছে অটোমেটিক সাবজেক্ট ওয়াইজ আর কি। তো এই জন্য গুমনামির সাথে বললাম সিমিলার। আর জাতিস্বরের মধ্যেও ব্যাপারটা হচ্ছে যে মাল্টিপল টাইম লাইনসে, জাতিস্বরের ক্ষেত্রে দুটো ছিল, এখানে সেটাকে আরো নেক্সট লেভেলে নিয়ে গেছেন সৃজিত মুখার্জি। 3টে টাইম লাইন আমরা দেখতে পাচ্ছি। একটা চৈতন্যর এরাটা, তারপরে একটা দেখতে পাচ্ছি নটি বিনোদিনীর সময়কাল, যে সময় তিনি আর কি শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আর কি করেছেন, থিয়েটার করেছেন, এবং একটা প্রেজেন্ট টাইম লাইন। এবার একটা জিনিস দেখবেন খুব সুন্দর সৃজিত মুখার্জি করেছে ভিজুয়ালি, যেটা হচ্ছে যে যেহেতু এই চৈতন্য মহাপ্রভুর যে সময়টা, সেই সময় যে সব ইনফরমেশন আমাদের কাছে ক্লিয়ারলি যেহেতু আমরা জানি না, একটা ক্ল্যারিটি নেই আর কি, দের ইজ আ মিসকনসেপশন, অনেক ইনফরমেশন আমরা জানি না, ক্ল্যারিটি নেই আর কি। যেহেতু ইনফরমেশন ওয়াইজ আমাদের কাছে ক্ল্যারিটি নেই, তাই জন্য সেই টাইম লাইনটা যদি আপনারা ভিজুয়াল প্যালেটটা দেখেন, ব্লার ইমেজটাই ব্লার রেখেছে ইচ্ছে করে। আর তারপরে যখন এই যে গিরিশ ঘোষ, নটি বিনোদিনী, ওই যে সময়কালটা আমরা দেখতে পাচ্ছি, তখন যেহেতু একটু বেটার ক্ল্যারিটি এসছে, অলরেডি কিছু বই লেখা হয়েছে, কিছু জিনিসপত্র সামনে এসছে, তাই জন্য ব্লারি ব্যাপারটা কমেছে। আর আজকের দিনে যখন দাঁড়িয়ে মানে ঈশা সাহার যে টাইম লাইনটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে যেহেতু লোকের কাছে আরো ইনফরমেশন এসছে, আরো অনেক কিছু ডিবাঙ্কিং হয়েছে, তাই জন্য ইনফরমেশনটা যেহেতু আরো ক্লিয়ার, এবং আমরা আমাদের আজকের পার্সপেক্টিভ দিয়ে দেখছি, তাই জন্য পুরো ভিশনটাই ক্লিয়ার। তো এই জন্য দেখবেন ওই ব্যাপারটাকে মেনটেন করা হয়েছে, ঠিক আছে, লেন্সিংটা ওইভাবেই করা হয়েছে। এটা খুব ইন্টারেস্টিং একটা আইডিয়া লেগেছে। আর এর সাথে সাথে এখানে যে আর্ট ডিরেকশনের কাজ আমরা দেখতে পাচ্ছি, সেটা খুব ভালো হয়েছে। সৌমিকদার ক্যামেরা, তন্ময়দার আর্ট ডিরেকশন, ওর খুব অথেন্টিসিটি মেনটেন করে করা হয়েছে। বিনোদিনীকে নিয়ে আগেও ছবি হয়েছিল, বাট সেখানে একটা কাইন্ড অফ সানি লীলা ভানসালি টাইপের একটা জিনিসপত্র ক্রিয়েট করতে যাওয়ার চেষ্টা হয়েছিল। বাট এটা কিন্তু ওই এরাটাকে মাথায় রেখে সেই সময় কলকাতায় কিরকম হতো জিনিসপত্র, সেটাকে এক্স্যাক্টলি আর কি রিক্রিয়েট করা হয়েছে আর কি। সেখানে যেরকম মানে একটা হয় কি, আপনি ফ্যান্টাসি লেভেলে গিয়ে একটা চিন্তা ভাবনা করছেন, এটা হচ্ছে রিয়েলিস্টিক একটা অ্যাপ্রোচে করা হয়েছে আর কি। আর পারফরমেন্স খুব ভালো লাগছে, প্রত্যেককে খুব ভালো মানিয়েছে, কাস্টিং খুব ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে কি, গান দুটো গান আর কি আমরা শুনতে পাই টিজারে, দুটোই কিন্তু খুবই ভালো হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার তো বেশ ভালো লেগেছে ওভারঅল টিজারটা। রিলি লুকিং ফরওয়ার্ড। ক্রিসমাসে আসছে ছবিটা, দেখা যাক কিরকম বক্স অফিসে সাকসেস পায়, সেটাই দেখার মতো বিষয় হবে। এই মানে ছবিটার দিকে মুখিয়ে রয়েছে, বিকজ সৃজিত মুখার্জি অনেকদিন পরে যেহেতু এই জোনটার মধ্যে আবার কাম ব্যাক করছেন, কাইন্ড অফ একটা রসমন এফেক্ট, যেহেতু মাল্টিপল থিওরিজ রয়েছে, তার সাথে জাতিস্বরের মতো একটা ব্যাপার, এবং মিউজিক্যালও পুরোপুরি ব্যাপারটা হয়ে যাচ্ছে, বিকজ যেহেতু একটা কীর্তন গাওয়ার ব্যাপার রয়েছে, তো সেইটাও ঢুকে আসছে। মানে অটোমেটিক আপনার গানের ইউজটা দেখেই বুঝতে পারছেন। এবং যেহেতু থিয়েটার হচ্ছে, সেখানেও একটা গানের অ্যাঙ্গেল আসবে, তো এটাও প্রচন্ড বেশি মিউজিক্যাল হবে জাতিস্বরের মতো। এবং আমরা জানি যে সৃজিত মুখার্জির মিউজিকের সেন্স কত ভালো। তো সবকিছু মিলিয়ে রিলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম, রিলি লুকিং ফরওয়ার্ড। আপনাদের ওপিনিয়ন, আপনাদের কেমন লেগেছে টিজারটা অবশ্যই জানাবেন। এবার আমরা কথা বলবো হচ্ছে কান্তার ট্রেলার নিয়ে। কান্তার ট্রেলারটা জাস্ট কি গ্যাস হয়েছে আর কি। তো বেসিক্যালি একটা সুপারস্টার এবং একটা ডিরেক্টর, তাদের মধ্যে বাওয়াল নিয়ে ছবিটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সামুথেরাকানি একসময় দুলকা সালমানকে গ্রুম করেছিল, তাকে প্রথম যাতে সে ব্রেক পায় সেই ব্যবস্থা করে দিয়েছিল। দুলকা সালমান ধীরে ধীরে অ্যাক্টিং করতে করতে যত উপরে উঠেছে, যত পপুলার হয়েছে, তার একটা নিজের ইগো জন্মে গেছে, তার মেন্টারের সাথেই তার বাওয়াল হয়ে গেছে। এখন একটা ছবি তারা বানাচ্ছে, যেখানে ও ডিরেক্টরকে চুপচাপ বসিয়ে রেখেছে এবং নিজেই ডিরেক্ট করছে। এবার ডিরেক্টরের সেখান থেকে রাগ হচ্ছে, এবং সেখান থেকে সে কি করছে যে ভাই গল্প আমি লিখেছি, স্ক্রিপ্ট আমি লিখেছি, এবার দেখো আমি তোমাকে ডিরেক্টরের পাওয়ার দেখাবো। ও কি করছে, হিরোইনকে ম্যানিপুলেট করছে। ভাগ্যশ্রী বোরসের যে ক্যারেক্টারটা আছে, সেই ক্যারেক্টারটার নামের উপরে অ্যাকচুয়ালি ছবিটা হওয়ার কথা ছিল। দেখবেন যে আগে যে টিজারটা এসেছিল, যে ছবিটার নাম ছিল সান্থা, পরে ও চেঞ্জ করে কান্থা করে দিয়েছে। এবার
ইনিশিয়ালি মনে হচ্ছে দুলকারের সাথে ভাগ্যশ্রী বোরসের একটা প্রেম হচ্ছে, যেরকম হয়ে থাকে হিরো হিরোইনের সাথে প্রেম করে মানে অফ স্ক্রিনে গিয়ে, তো সেই জিনিসপত্র হচ্ছে। বাট যেহেতু সামুদ্রিকা কানি ওকে ম্যানিপুলেট করছে, ও এবার নিজের পারফরমেন্সটাকে অন্যরকমভাবে এনহ্যান্স করে দিচ্ছে যাতে দুলকারেরটা চেপে যায় আর কি। তো সেই জিনিসপত্রগুলো, সেই একটা পলিটিক্স কন্টিনিউসলি চলছে। এবার একটা পয়েন্টের পরে যেটা ট্রেলারে ওরা ক্লিয়ার করেনি, সেটা হচ্ছে যে দুলকার হয়তো মাইট বি সামুদ্রিকা কানিকে মেরে দেবে বা অ্যাক্সিডেন্টালি হয়তো সামুদ্রিকা কানি মারা যাবে। এবার তারপরে রানা ওখানে আসছে যে একজন পুলিশ অফিসার, এবার সেইটার ইনভেস্টিগেশন শুরু করছে। এবার সেখান থেকে মানে দুলকার কি নিজেই মেরেছে নাকি তাকে ফাঁসানো হচ্ছে, নাকি এটাও সামুদ্রিকা কানির ইচ্ছে করে প্ল্যান যে আমি মরে যাব কিন্তু তোকেও মানে তোর স্টার্টআপটাও শেষ করে দিয়ে যাবো, সেই সব জিনিসপত্র নিয়ে আমরা দেখতে পাচ্ছি। একটা পিরিয়ড পিস, লুক অ্যান্ড ফিল ব্যাপক খরচা করে বানানো হয়েছে। তার সাথে পারফরমেন্স, মানে যেহেতু দু রকমের পারফরমেন্স দিতে হচ্ছে, একটা হচ্ছে কি সেই সময় তামিল সিনেমা কিরকম হতো, তাতে যেরকম লাউড একটা অ্যাক্টিং থাকতো সেরকম অ্যাক্টরদেরকে পারফর্ম করতে হচ্ছে, সেটা দুলকার করছে, ভাগ্যশ্রী করছে। আর অফ দ্য ক্যামেরা তখন তো একদম রিয়েল রক্ত মাংসের মানুষ, তখন পারফরমেন্সটা আজকের দিনের মতো একদম রিয়েলিস্টিক ইত্যাদি। তো সেইটা আর কি দেখতে খুব ভালো লেগেছে, দুলকারকে সুপারস্টার হিসেবে মানাচ্ছেও খুব ভালো। আচ্ছা, আরো একটা ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি, ওই ইন্ডাস্ট্রি আরো একজন বড় সুপারস্টার রয়েছে, তার সাথেও টাসেল ইত্যাদি হচ্ছে, যেটা আমরা নায়ক ছবিতে দেখতে পেয়েছিলাম। তো একটা ক্রাইম থ্রিলারের অ্যাঙ্গেল রয়েছে, একটা মেন্টার এবং তার যে স্টুডেন্টের ডিসাইপলের মধ্যে একটা বাওয়াল, সেটা নিয়ে রয়েছে, একটা প্রেম রয়েছে, এবং সেই প্রেমটা কি আদৌ সত্যি প্রেম নাকি সেটাও আর কি একটা বেনিফিট, মানে ল্যাডার টু সাকসেস, সেই হিসাবে মেয়েটা দেখছে হিরোটাকে। তো নানান রকমের জিনিসপত্র রয়েছে, প্রচুর জটিলতা রয়েছে। আমার ট্রেলারটা হেভি লেগেছে, এবং যেহেতু পিরিয়ড পিস তাই জন্য আরও জিনিসটা ভালো, এবং যেভাবে স্টাইলাইজভাবে পুরো জিনিসটা করেছে। ডিরেক্টর খুব ভালো, অ্যাটলির অ্যাসিস্ট্যান্ট ছিলেন সেলভামানি সেলভারাজ, যের আগে একটা ডকুমেন্টারি বানিয়েছিলেন বীরাপ্পানকে নিয়ে নেটফ্লিক্সে, আপনারা চাইলে দেখুন, দারুণ কাজ ছিল ওটাও। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু কান্থা। লাস্ট আমরা কথা বলবো হচ্ছে দিল্লি ক্রাইম সিজন 3 নিয়ে। তো দিল্লি ক্রাইম সিজন 3 ট্রেলারটা এমনি ইন্টারেস্টিং, খারাপ নয়। এখানে দুটো কেস মাল্টিপল কেসেস থাকবে আর কি, দুটো জিনিসকে ওরা প্যারালালি সলভ করতে করতে যাবে। ওরা একটা নর্থ ইস্টে একটা ধরতে গেছিল, মানে রাইফেল কনসাইনমেন্ট, আর্মস কনসাইনমেন্ট, সেখান থেকে ওরা জানতে পারে যে উমেন ট্রাফিকিং হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে জোর করে বিক্রি করে দেওয়া হচ্ছে। তো আপনার মার্দানিতে যেরকম জিনিসটা দেখতে পেয়েছিলেন মার্দানি ফার্স্ট পার্টে, তো সেরকমই একটা দেখতে পাচ্ছি আমরা, এবং বার্তিকা চতুর্বেদী এটা ধরবার চেষ্টা করবে, এবং এই নেক্সাসটা কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে তার পিছনে মাথা হচ্ছে হুমা কুরেশি, যে হচ্ছে বড়ি দিদি বলে ক্যারেক্টারটা। আর অন্যদিকে আরও একটা কেস হয়েছে যেটা হয়তো এটার সাথে একটা কানেক্টেড হবে, পরে গিয়ে আমরা দেখতে পাবো দুটো কেসই কানেক্টেড। তো দুটো কেসের ইনভেস্টিগেশন প্যারালালি এই টিমটা করছে, খুবই ভালো, এমনি ইন্টারেস্টিং লেগেছে, পারফরমাররা তো খুবই ভালো, সব কিছু মিলিয়ে ভালো। বাট দিল্লি ক্রাইম সিজন 1 ওর স্ট্যান্ডার্ডটা সিজন 2 কিন্তু ম্যাচ করতে পারেনি, এবং আমার মনে হয় সিজন 3ও পারবে না। বিকজ সিজন 2 থেকে যেটা দেখতে পাচ্ছি, যেটা সিজন 3তেও দেখতে পেলাম, যে শেফালি শাহর যে ক্যারেক্টারটা আছে তাকে হিরো হিসাবে ট্রিট করবো, এবং উল্টো দিকে একটা স্ট্রং অ্যাক্টরকে ফিমেল ভিলেন হিসাবে আর কি রাখবো, এবং তাদের দুজনের মধ্যে ব্যাক অ্যান্ড ফোর্থ টাসেল দেখবেন। সিজন 2তেও এটা ছিল, সিজন 3তেও ওরা সেটাই করবার চেষ্টা করছে। বাট সিজন 1 ওয়াজ নট দ্যাট, ওখানে কিন্তু ওরা কেউ ভিলেন ছিল না, ওদের সাইকিটা কেন এরকম হয়েছে, এবং ওই পার্টিকুলার একটা দিল্লি যে কেসটা, যেটা 2012 সালের কেস, তো সেই কেসটার থ্রু দিয়ে যে দিল্লির যে পুরো স্পেসটা বা নর্থ ইন্ডিয়াতে কি কালচার, কি ব্যাপার, ঠিক আছে, এটা কেন এরকম হয়ে উঠছে, পুরো যে সিস্টেমটার যে পুরো ব্যাপারটাকে খুব সুন্দর করে তুলে ধরেছিল। ইট ওয়াজ নট অনলি আ ক্রাইম ইনভেস্টিগেটিং, যে ক্রিমিনালসদেরকে ধরতে হবে, পুলিশ কীভাবে ধরছে, ইট ওয়াজ নট দ্যাট অনলি। সেইটা কিন্তু সিজন 2তে অতটা ভালোভাবে রিফ্লেক্ট হয়নি। কিছুটা ডেফিনেটলি একটা অ্যাঙ্গেল ছিল যে ডিনোটিফাইড ট্রাইব যারা, তাদেরকে নিয়ে ছিল, বাট ওটা কিন্তু সিজন 1-এর মতো হয়নি। এবং সিজন 3তেও যেহেতু ওরা একটা হিরো ভিলেন টাইপের টাসালের দিকে চলে যাচ্ছে বারবার, সিজন 2তেও সেটা করেছিল, সিজন 3তেও তাই অ্যাপ্রোচ দেখছি। আমার মনে হয় ভালো হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হিসাবে, বাট ডেফিনেটলি সিজন 1-এর লেভেলে হবে না বলেই আমার মনে হচ্ছে আর কি। সেই ডেপথটা দেখতে পেলাম না ট্রেলার। আপনার সিজন 1-এর ট্রেলারটা চালিয়ে দেখুন, স্পেল বাউন্ড হয়ে যাবেন। তো এটাই বলার ছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।